হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 4 নম্বর স্কুল আছে কান্দিরাজ হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এক দাগে আছে x 4 - x × 4 x - 4, এই গুণটির মান, তাহলে এই গুণটির মান কোনটা হবে এখান থেকে সেটা বলতে হবে। फोर माइनस एक्स इंटू एक्स माइनस फोर। तो এখান থেকে এখানে লিখতে পারি আমরা माइनस एक्स प्लस फोर माइनस एक्स प्लस फोर एक्स माइनस फोर समान माइनस यदि कमन नी ताहले एक्स माइनस फोर इंटू एक्स माइनस फोर समान माइनस कमन निले एक्स माइनस फोर तार होल स्क्वायर ए माइनस बी होल स्क्वायर सूत्रे भांगते हैं। हमें ए माइनस बी होल स्क्वायर सूत्र जानी ए स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर। तो एखाने माइनस अच्छा ए स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर जेखाने ए समान एक्स और बी समान 4 समान माइनस एक्स स्क्वायर 4 2 8 তাহলে माइनस 8x प्लस 4 4 16। तो माइनसटा ब्रैकेट तुले दिले माइनस एक्स स्क्वायर माइनस ए प्लस 8x माइनस ए माइनस 16। কোনটি ত্রিভুজের সর্বসমতা সত্য নয়? বাহু 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 এটা সর্বসমতা সত্য, বাহু বাহু এটাও সত্য, বাহু কোণ এটাও সত্য, কোণ এটা কিন্তু সত্য নয়। 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত মানে বোঝায় যে দশমিকের ভিতরে দুটো সংখ্যা থাকবে। তাহলে এই পর্যন্ত যদি থাকে পরের সংখ্যাটা 7 আছে, তো 9 থেকে 1 বাড়লে এটা 10, 10 শূন্য হাতে 1, হাতে 1 1 আর 9 10 হয়ে গেল, এটাও 10 শূন্য হাতে 1 শূন্য আর 1 1, তাহলে 1.00 হবে। এটা হবে 1.00 বা শুধু 1 বললেও চলবে। প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে পূর্ণ বর্গ ভগ্নাংশ কোনটি? তাহলে প্রত্যেকটা চেক করতে হবে কোনটি পূর্ণ বর্গ হচ্ছে। প্রথমে যদি আচ্ছা এটা হলো 4, এ যদি দেখি এটা 4/5, এটা পূর্ণবর্গ নয়। বির জায়গাতে যদি বি হলো 8/64, তাহলে 8 8 64 সমান 1 এর 8 এটা পূর্ণবর্গ নয়। সিতে আছে 15/25, 5 দিয়ে কাটাকুটি করলে 3 5 15, 5 5 25 সমান 3 এর 5, এটা পূর্ণবর্গ নয়। আর ডি আছে 36/121, 36 এই জায়গাতে 6, 121 এই জায়গাতে 11, 6/11 তা হোল স্কেয়ার লেখা যায়, তাহলে এটা পূর্ণবর্গ। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সরলতম মান কী হবে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সরলতম মান লিখতে হবে। তো আমরা জানি যে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এভাবে আমরা একবারে বলতে পারি বা একবারে না বলে অন্যভাবেও বলা যায়, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো। এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2ab কেটে দিলাম, তাহলে এ স্কোয়ার 2a স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার আর বি স্কোয়ার এটা হলো 2b স্কোয়ার, 2 কমন নিলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আছে x প্লাস 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে এর মান কত হবে? x প্লাস 7 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এখানে কে এর মান বের করতে হবে। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিই। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এক্স স্কোয়ার প্লাস 7 × 14, তো এটা হলো 14x প্লাস 7 × 7 49 সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এক্স স্কোয়ার কাটছে, 14x কাটছে, তাহলে আমরা বলতে পারি 49 ইজ ইকুয়াল টু কে, বা কে ইজ ইকুয়াল টু 49, তাহলে কে এর মান 49। তারপরে 7 দাগে আছে যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরল রেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ছেদক, ছেদক বা ভেদক। তারপরে কোনো ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো তিনটি, 5 মিটার বর্গের সমান হলো 5 মিটার বর্গের সমান হলো এটা 25 বর্গমিটার। তারপরে 1 বর্গমিটারের সমান হলো, আচ্ছা বর্গমিটার এটা হেক্টো আছে, হেক্টোতে পরিণত করতে হবে। তাহলে মিটার থেকে হেক্টোমিটার করতে গেলে আমরা জানি যে এটা হলো 1 × 10 কিলো হেক্টো, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। তাহলে এখানে আছে 1 বর্গ মিটার, এইখানে 1 বর্গ মিটার, এখান থেকে আমাকে যেতে হবে হেক্টোমিটারে, এখানে হেক্টোমিটার, অর্থাৎ এখান থেকে এখানে আসতে গেলে আমরা যেহেতু বাদিকে আসছি তাহলে ভাগ করতে হবে, আর এখানে মাঝখানে দুটো ঘর আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 1 বর্গমিটার আছে, তাহলে 1 ভাজক 100 ভাগ করলে মিটার, 1 মিটারটা ডেকামিটার হয়ে গেল, তার স্কোয়ার করতে হবে, তাহলে বর্গ হেক্টোমিটার সমান 1/100 হোল স্কোয়ার বর্গ হেক্টোমিটার সমান 1/1 পিঠে 4টে শূন্য, কারণ দুটো 100 গুণ করলে 1 পিঠে 4টে শূন্যই হয়, সমান 0.0001 বর্গ হেক্টোমিটার। 2/1 মান নির্ণয় করতে হবে, এখানে আছে √25/81 মাইনাস √16/81 সমান রুট দিলাম, এটা 5 × 5 = 25, এটা 9 নং 81, 4 × 4 = 16, 9 নং 81 সমান √9 লসাগু, তাহলে উপরে হবে 5 - 4 সমান √1/9 সমান 1/3। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো, অথবা 22/7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তাহলে ত্রিভুজের সর্বসমতার শর্ত হলো, প্রথমটা এস অর্থাৎ বাহু, তারপরে বি আছে এস অর্থাৎ কোণ বাহু, তারপরে সি আছে এস আর ডি আছে এস অর্থাৎ সমকোণ অতিভুজ এবং বাহু, এটা সর্বসমতার শর্ত। আর এখানে বলা আছে কি 22-এর সাথে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এর অথবা, তো 22/7 অর্থাৎ 7 দিয়ে 22কে ভাগ করতে হবে, 3 × 7 = 21, 1 দশমিক নিয়ে 0 নিলাম, 7 × 1 = 7, বিয়োগ করে পাচ্ছি এখানে 3, দশমিকের জন্য 0 পাবো, 4 × 7 = 28, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, তাহলে আমার দশমিকের পরে আরেকটা নিতে হবে, দুটো হলো আরেকটা সংখ্যা নিতে হবে, তাহলে 20, 3 7 × 2 = 14, এটা 6, তাহলে 3.142। এখন আমি 4 পর্যন্ত নেব, পরের সংখ্যাটা 2 আছে, 5 আছে ছোটো, তাহলে 4টা 4 হিসাবে থাকবে, 4টা 5 হয়ে যাবে না, তাহলে 2
2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 3.14। এখানে প্রায় কথাটা লিখব না, কারণ আসন্ন মান কথাটা লিখেছি সেই জন্য। আর আসন্ন মান না লিখলে এখানে প্রায় লিখতাম। 3 দাগে আছে 35কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো 35 সমান আমরা লিখতে পারি 5 × 35 অর্থাৎ 7 × 5। তাহলে এবি সূত্র আমরা জানি a × b, a + b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 তার হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। তাহলে এটা a এটা b ভাবলে a + b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 তার হোল স্কয়ার সমান 7 × 5 = 12, 12 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 7 থেকে 5 বিয়োগ করলে 2 বাই 2 তার হোল স্কয়ার। এখানে 6, এখানে 1, তাহলে 6 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এরপরে আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 0.2 হবে? তাহলে বর্গমূল যদি 0.2 হয় তাহলে গুণফলটা হবে 0.2 এর স্কোয়ার। গুণফল সমান 0.2 তার স্কোয়ার বা 2 × 10 তার হোল স্কোয়ার, 2 × 2 = 4, এখানে 10 × 10 = 100 সমান 1/25। এখন তাহলে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে 1/25 হবে? তাহলে কি করতে হবে? এই 35/42 এই ভগ্নাংশটাকে 1/25 দিয়ে ভাগ করতে হবে সমান 35/42 ইন্টু এটা হলো 25/1। তাহলে 25/1 হলো। এখন কাটাকুটি করলে 7 দিয়ে 5 × 7 = 35 আর এটা 6 × 7 = 42, তাহলে 5 × 25 = 125 আর নিচে হলো 6। তাহলে ভগ্নাংশটা এটা, তাহলে 35/42 একে 125/6 দিয়ে ভাগ করতে হবে বা 125/6 দিয়ে গুণ করতে হবে। ভাগ পদ্ধতিতে √3 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। √3 অর্থাৎ 3 এর বর্গমূল করতে হবে, 1 × 1 = 1, 2। এখন 1 এর ডবল, এখানে 1 এর ডবল 2 লিখব, দশমিক নিয়ে দুটো শূন্য নেব। তাহলে এখানে যদি 5 করি, 5 × 25 = 125, 6 করলে 6 × 26 আচ্ছা 7 করলে 7, আচ্ছা 7 করলে কত হয় দেখি, এটা 7, এখানে 7 দিলে এখানে 7 দিলে 27 হয়ে যাচ্ছে, 7 × 7 = 49, 9 হাতে 4, 7 × 14 = 18। তাহলে 7 দিলে এখানেও 7, 7 × 7 = 1, 8, 9। তাহলে 9 আর 1 দিলে 10, হাতে 1, এখানে 9, 9 আর 1 দিলে 10। আচ্ছা এবার এই 1.7 17 ডবল 34, এখানে দশমিকের জন্য দুখানা শূন্য পাবো, এখানে আছে 1100 আর এখানে আছে 300, তাহলে 3 × 4 = 12। 3 দিয়ে দিলে কত আসে দেখি, 3, 4, 3, এখানে 3 দিই, এখানে 3 দিই, 3 দিলাম, 3 × 3 = 9, 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 3 = 9, 10। তো 3 দিলে এটা আসছে, তাহলে এখানে 3 দেব, 3 × 3 = 9, আচ্ছা 1029, 9 আর 1 দিলে 10 হয়, হাতে 1, 3, 3 আর 7 দিলে 10, তাহলে এটা হলো 71। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। এখানে অলরেডি দশমিকের দুটো সংখ্যা হয়েছে, আর একটা সংখ্যা দরকার, তাহলে এখানে দুটো শূন্য, আর এটা 173, এর ডবল 3 এর ডবল 6, 7 এর ডবল 14, 4 হাতে 1, 2 এর ডবল 2, হাতে 1 ছিল 3, 346 হলো। আর এখানে আছে 7000, এখানে 3000 সামথিং হবে। তো যদি 2 দিয়ে দিই, 2 × 2 = 4,
6 দুগুণ 12, 2 হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9, 3 দুগুণ 6। তো এখানে হচ্ছে 6 হাতে 1, 3, এটা 7 হাতে 1, 10, এখানে 1, তাহলে 176। এখন 1.732, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? এই 3 পর্যন্ত রাখবো, কিন্তু পরের সংখ্যাটা যেহেতু 2, তাহলে 3কে 3 হিসাবে রাখবো, এটা 1 বাড়িয়ে 4 করব না। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 1.73। তাহলে এটা ছিল 3-এর 1-এর অথবা। এরপর 3-এর 2। 3-এর 2তে আছে পূর্ণাঙ্গ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। এখানে আছে m² n² প্লাস 10 mnr আচ্ছা প্লাস 10 nmr হলো প্লাস 25 r²। এটা তো এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি, a² প্লাস 2ab প্লাস b²। এই সূত্রের আকারে এই রাশিমালাটাকে লিখতে হবে। এখানে m n এবং r এর মান দেওয়া আছে আলাদা করে। তো এটা a² প্লাস 2ab প্লাস b², যেখানে a জায়গাতে mn হবে, mn তার হোল স্কয়ার, আর b এর জায়গাতে 5r, এখানে 5r, এখানে mn। তো mn হোল স্কয়ার করলে m² n², আর 5r হোল স্কয়ার করলে 25r²। এখানে 5 দুগুণ 10 mnr, 10 mnr, তাহলে mn প্লাস 5r তার হোল স্কয়ার। তারপরে এখানে m সমান 2, n সমান -1 এবং r সমান 3, মানগুলো বসিয়ে দেব। m সমান 2, n সমান -1 এবং r সমান 3। সমান 2 1 কে 2, এটা হলো -2 প্লাস 3 5 15 হোল স্কয়ার। 15 থেকে 2 বিয়োগ করলে 13 তার হোল স্কয়ার, আর 13 13 1 6 9। এরপরে আছে x সমান দেওয়া আছে, y সমান দেওয়া আছে, তাহলে এর মান বের করতে হবে। এখানে আছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x² y², এর মান 16 দেখাতে হবে। তো এখানে x² তার হোল স্কয়ার লেখা যায়, আর এটা y² তার হোল স্কয়ার লেখা যায়, মাইনাস 2x² y²। তাহলে a² প্লাস b² সূত্র, a² প্লাস b² সূত্র আমরা জানি যে a², আচ্ছা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর এই পার্টটা হলো মাইনাস 2x² y²। এটা কেটে যাচ্ছে, বিয়োগ হয়ে 0 হচ্ছে। তাহলে x এর মান এখানে a বাই বি প্লাস বি বাই এ, এক্স এর মান a বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কয়ার, আর y এর মান a বাই বি মাইনাস বি বাই এ তার হোল স্কয়ার। তাহলে a বাই বি এ ধরলে আর বি বাই এ কে বি ধরলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা হলো 4ab সূত্র, 4 ইন্টু a ইন্টু বি। আমরা জানি যে 4ab সূত্র হলো
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ঠিক তাই আছে, এখানে এ সমান এ বাই বি, বি সমান বি বাই এ, বি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে হোল স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, তাহলে এটা হোল স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, 4 16, এখানে লিখতে হবে প্রমাণিত বা প্রুভড। তারপরে 3 4, 3 4 আছে 6 × x - 1/x = 5, তাহলে x² + 1/x², এর মান কত? এটা 5, এটা 5 বলা আছে, x² + 1/x², এর মান বের করতে হবে। তো এখান থেকে পাই x - 1/x = 5/6, 6 দিয়ে 5কে ভাগ করলাম, আর বাদিককেও 6 দিয়ে ভাগ করলাম। বাদিককে 6 দিয়ে ভাগ করলে 6টা থাকবে না, ডান দিককে 6 দিয়ে ভাগ করলে 5/6 হবে। তাহলে এর মান বের করতে হবে। এটা x এর হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার, তাহলে a² + b² সূত্র। আমরা 2 নম্বর সূত্রটা নেব, এটা নেব, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, x কেটে দিলাম, x - 1/x এর মান হচ্ছে 5 × 6, 5 × 6 তার হোল স্কোয়ার প্লাস 2 = 5 × 5 = 25, 6 × 36 প্লাস 2, 1 এবং 36 এর লসাগু 36, 36 দিয়ে 36কে ভাগ করলে 1, 25 × 1 = 25, 1 দিয়ে 36কে ভাগ করলে 36 হয়, 36কে 2 দিয়ে গুণ, 36 × 2 = 72, তাহলে 72 এবং 25 যোগ করতে হবে, এটা হলো 7, এটা হলো 9, তাহলে 97/36, 97/36, তাহলে 36 দিয়ে 97কে ভাগ করলে 36 × 2 = 72, এখানে 5 আর এখানে 2, তাহলে এটা হলো সমান 2 × 25/36। এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে, ওই ট্রেনটির গতিবেগ ও দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে এই 20 সেকেন্ডে যাচ্ছে একটি সেতু, সেটি অতিক্রম করবে, মানে হলো ট্রেনটি সেতু দৈর্ঘ্য যায় প্লাস নিজের দৈর্ঘ্য যায়। 20 সেকেন্ডে সেতু দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, আর 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, তার মানে কেবল নিজের দৈর্ঘ্য যায়। তো এর থেকে এটা বিয়োগ করলে আমরা 16 সেকেন্ডে, এর থেকে এটা বিয়োগ করলে 16 হলো, 16 সেকেন্ডে কতটা দূরত্ব যায় সেটা খুব সহজে পেয়ে যাব। তো 20 সেকেন্ডে কত দূরত্ব যায় সেটা প্রথমে লিখি। ট্রেনটি 20 সেকেন্ডে যায় সমান 264 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য 264 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর ট্রেনটি 4 সেকেন্ডে যায় সমান, এটা হবে শুধু ট্রেনের দৈর্ঘ্য, কারণ টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে হলো কেবল নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে বিয়োগ যদি করি, বিয়োগ করে পাই তাহলে লিখব ট্রেনটি 20 থেকে 4 বিয়োগ করলে 16 সেকেন্ডে পথ যায়, ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ হচ্ছে, তাহলে কেবল 264 মিটার। তো ট্রেনের গতিবেগ যেহেতু বের করতে হবে, তাহলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে, অর্থাৎ 3600 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করতে হবে। তো 16 সেকেন্ডে যাই 264 মিটার, তাহলে 16-র পরে যদি 1 দিই, এটা হবে 264/16 মিটার, আর 3600 সেকেন্ডে পথ যায় সমান 264 × 3600/16, 4 দিয়ে কাটলে 4 নং 36, আর এটা 4 × 4 = 16, 4 দিয়ে 264কে ভাগ করব,
তাহলে 4 ছক 24, 4 ছক 24, তাহলে এটা কাটাকুটি করে হলো 66। তো 6 নং 54 4 হাতে 5, 6 নং 54 55 56 57 58 59, তাহলে এটা হলো 5900 এত মিটার। তাহলে মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে 59400/1000 কিমি। তাহলে 3টে সংখ্যার আগে দশমিক, এখানে দশমিক, 59.4 কিমি। তাহলে পেলাম গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। অতএব ট্রেনটির গতিবেগ সমান 59.4 কিমি পার ঘন্টা। আচ্ছা, এটা গতিবেগ বেরোলো। এবার ট্রেনের দৈর্ঘ্য বের করব। তো আমরা দেখতে পাচ্ছি 20 সেকেন্ডে যে পথ যায় সেটা ট্রেনের দৈর্ঘ্য আছে, তার মধ্যে আবার 264 মিটার পথও আছে। তাহলে 20 সেকেন্ডে মোট কত পথ যায় সেটা বের করে নিতে হবে। তার থেকে 264 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাবো। তো 20 সেকেন্ডে কত পথ যায় বের করতে গেলে আমাদের এই লাইনটা ব্যবহার করতে হবে, যে 16 সেকেন্ডে পথ যায় 264 মিটার। ট্রেনটি 16 সেকেন্ডে পথ যায় সমান 264 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 264, তাকে 16 দিয়ে ভাগ, আর এখানে 20 সেকেন্ডে পথ যায় সমান 264 ইন্টু 20, এর নিচে হবে 16। 4 দিয়ে কাটাকুটি করলে 4 4 5 20, এখানে 4 4 16, 4 এবং 264, এটা হবে 66। তাহলে 5 ছক 30 শূন্য হাতে 3, 5 ছক 30 আর 3 33, 330 মিটার। এটা 20 সেকেন্ডে যাচ্ছে। আর 20 সেকেন্ডে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে এর মধ্যে সেতুর দৈর্ঘ্য আছে এবং ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে এর থেকে সেতু বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 330, এর থেকে বিয়োগ করতে হবে 264 মিটার। 4 আর 6 দিলে 10, হাতে 1, 7, 7 আর 6 দিলে 13, তাহলে এটা হলো সমান 66 মিটার। এরপরে আছে দেখো, 30 মিটার দীর্ঘ একটি জমিতে চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। 30 মিটার দীর্ঘ একটি জমিতে চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ 5 মিটার কম হলে খরচ 120 টাকা হতো। জমিটির প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে প্রস্থ দেওয়া নেই, সুতরাং প্রস্থ x ধরে নিতে হবে। তাহলে দৈর্ঘ্য এখানে 30 মিটার এবং প্রস্থ x, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর কত খরচ হবে সেটা ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফল যত বেশি হবে খরচ তত বেশি হবে। তো এখানে প্রথম ক্ষেত্রফল বের করে নেবো x ধরে, আর 5 মিটার কম হলে তখন ক্ষেত্রফল কত হবে সেটা বের করব। তাহলে দুই ক্ষেত্রফলের যে অনুপাত হবে দুই খরচের একই অনুপাত হবে। তাহলে মনে করি একটি জমি চাষ করতে, জমিটির দৈর্ঘ্য সমান x মিটার। জমিটির আচ্ছা দৈর্ঘ্য তো 30 মিটার বলা আছে, তাহলে এটা দৈর্ঘ্য নয়, প্রস্থ সমান x মিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হবে বর্গমিটার। তো এটা হলো 30x বর্গমিটার। আচ্ছা, এবার 5 মিটার কম হলে প্রস্থ কত হয় এবং ক্ষেত্রফল কত হয় সেটা দেখে নিই। 5 মিটার কম হলে প্রস্থ হয় সমান x - 5 মিটার ও ক্ষেত্রফল হয়
সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের অনুপাত এবং খরচের অনুপাত এ দুটো সমান হওয়ার কথা। তো এখানে লিখতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ক্ষেত্রফল আর খরচ। তাহলে ক্ষেত্রফল প্রথম যখন 30x তখন খরচ হচ্ছে 150 টাকা। আর পরে যখন ক্ষেত্রফল যখন এটা খরচ হচ্ছে 150 টাকা, এবার যখন ক্ষেত্রফল থাকছে 30 × x-5 তখন খরচ হচ্ছে কত? 120 টাকা। 120 টাকা। তো তাহলে কি ক্ষেত্রফল খরচের সাথে সরল, ক্ষেত্রফল ও খরচের মধ্যে সরল সম্পর্ক। ক্ষেত্রফল খরচের সমানুপাতি। তাহলে অতএব 30x/30 × x-5 অর্থাৎ এর অনুপাত সমান 150/120। এই দুই অনুপাত সমান হওয়ার কথা। তো 30 কেটে দিলাম উপর নিচে, এখানে 0 0 কেটে দিলাম, থাকছে 15 এবং 12, 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 5 15। তাহলে থাকছে কি x/x-5 সমান 5/4 থাকছে। এবার করব বজ্রগুণ, 5 এবং x, তাহলে 5x মাইনাস 5 5 25 ইজ ইকুয়াল টু 4x। 5x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 25, বিয়োগ করলে পাই x ইজ ইকুয়াল টু 25। তাহলে প্রস্থ 25 মিটার বেরোলো। তো এখানে জ্যামিতির প্রস্থ নির্ণয় করো। অতএব জ্যামিতির প্রস্থ সমান 25 মিটার। দুইয়ের অথবা আছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একজন লোককে অতিক্রম করে, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে পথ যায় কেবল ট্রেনের দৈর্ঘ্য, আর 22 সেকেন্ডে পথ যায় ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ জাস্ট এই আগের অঙ্কটার মতো। তো এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে আর গতিবেগ বের করতে হবে। এটা হলো 4-এর 2-এর অথবা। তো ট্রেনটি 22 সেকেন্ডে পথ যায়, সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস এখানে প্ল্যাটফর্ম 150 মিটার লম্বা, তাহলে 150 মিটার ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার। আর 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, অর্থাৎ লোককে অতিক্রম করার ক্ষেত্রে ট্রেনকে শুধু নিজের দৈর্ঘ্য যেতে হবে। তাহলে 10 সেকেন্ডে পথ যায় সমান কেবল ট্রেনের দৈর্ঘ্য, যদি বিয়োগ করি তাহলে 22 থেকে 10 বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য থেকে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ, তাহলে 22 থেকে 10 বিয়োগ করলে হলো 12 সেকেন্ডে পথ যায়, 12 সেকেন্ডে পথ যায় সমান ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল,
তাহলে 150 মিটার। এখন ট্রেনের গতিবেগ বের করতে হবে, তাহলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। তো 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করে ফেলতে হবে। তাহলে এটা হলো 150 ইন্টু 3600, আর নিচে হবে 12, 3 12 36 হয় আমরা জানি 3, তাহলে এখানে 3 15 45, একটা দুটো তিনটে, তিনখানা শূন্য, এটা মিটার এটা মিটার। এখন এই 45,000 মিটারকে কিলোমিটার করতে গেলে 45,000কে একে পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হবে কিমি, তাহলে সমান 45 কিমি। তো এটা পেয়ে গেলাম ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা। অতএব ট্রেনটির গতিবেগ 45 কিমি পার ঘন্টা। আচ্ছা, এখন ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা জানি যে এই 22 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য যায় এবং 150 মিটার যায়। তো 22 সেকেন্ডে কত পথ যায় সেটা আগে বের করে নিতে হবে। তো তার জন্য আমরা এই লাইনটা ব্যবহার করব। এখানে আছে 12 সেকেন্ডে পথ যায় 150 মিটার। ট্রেনটি (150 মিটার) 1 সেকেন্ডে পথ যায় সমান 150 বাই 12 মিটার। আর এখানে 22 সেকেন্ডে পথ যায়, 22 সেকেন্ডে পথ যায় সমান 150 ইন্টু 22, আর নিচে হবে 12। তাহলে যদি 3 দিয়ে কাটা যায়, 3 এর 4 12, 3 দিয়ে কাটা গেলে 3 5 15, শূন্য বসলো। এখন 4 2 দুগুণ 4, এখানে 11 দুগুণ 22, আর 2 কাটলে এবং 50 কাটলে এটা হলো 25। তাহলে 25কে 11 দিয়ে গুণ করতে হবে, 25 একে 25, 25 একে 25, তাহলে 5 7 2, তাহলে সমান 275 মিটার। ট্রেন এর মধ্যে আছে কি, এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 275। এর থেকে 275 মিটার থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার বিয়োগ করব। তো 275 এর থেকে বিয়োগ করতে হবে 150, এখানে হলো 5, এখানে 2, এখানে 1, তাহলে সমান 125 মিটার। এটা ট্রেনের দৈর্ঘ্য। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 70 মিটার ও 60 মিটার। ওই মাঠটির মাঝখানে দৈর্ঘ্য বরাবর ও প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। রাস্তা দুটি উভয়েই 5 মিটার চওড়া হলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আগে অঙ্কটা করতে গেলে পরিষ্কার একটা ছবি এঁকে নিতে হবে, যেটা বলতে চাইছে অঙ্কের মধ্যে সেটা ছবির মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটা একটা আয়তক্ষেত্র হলো বা আয়তাকার। তাহলে এই একটা রাস্তা, আর প্রস্থ বরাবর আরেকটা রাস্তা আছে। তাহলে ব্যাপারটা এরকম। এখন এর দৈর্ঘ্য 70 মিটার, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 70, আর প্রস্থ আছে 60 মিটার, এখান থেকে এই পর্যন্ত। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, টোটাল ক্ষেত্রফল বের করব, তার থেকে এই ফাঁকা জায়গাগুলোর ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে টোটাল ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ গুণ করে হবে। তো এখানে লিখব কি, যে মাঠের বা আয়তাকার মাঠের
আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান 70 মিটার, কমা প্রস্থ সমান 60 মিটার, অতএব ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে এটা হবে 70 ইন্টু 60 বর্গমিটার সমান 6 7 42, অর্থাৎ 442 4200 বর্গমিটার। এটা হলো মাঠের ক্ষেত্রফল। এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে এই 4খানা খণ্ডের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তা দুটি সমগ্র মাঠকে 4টি আয়তাকার খণ্ডে বিভক্ত করেছে। আয়তাকার খণ্ডে বিভক্ত করেছে। প্রতি খণ্ডের দৈর্ঘ্য সমান, তাহলে এই প্রত্যেকটা খণ্ড আছে, দেখো এই প্রত্যেকটা খণ্ড, আমি একটা খণ্ড একটু ডার্ক করে দিই। তো এখান থেকে এ পর্যন্ত 70, আর রাস্তা কত মিটার চওড়া বলা আছে, দেখো এখানে 5 মিটার চওড়া বলা আছে। তাহলে টোটালটা 70, তার থেকে 5 বিয়োগ করে 2 ভাগে ভাগ করে দেব। তাহলে 70 - 5, তাকে 2 ভাগে ভাগ, এটা হবে মিটার, সমান 65/2 মিটার। এটা হলো দৈর্ঘ্য। আচ্ছা, প্রস্থ আছে 60 মিটার, তার থেকে 5 মিটার বিয়োগ করলাম, 60 থেকে 5 মিটার বিয়োগ করব, বিয়োগ করে 2 ভাগে ভাগ করে দেব, মিটার, সমান 55/2 মিটার। আচ্ছা, তাহলে এখানে 4টি খণ্ড আছে, তাহলে 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল, 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য পেয়েছি, এখানে দৈর্ঘ্য পেয়েছি 65/2, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পেয়েছি 55/2, আর যেহেতু 4টে আছে তাহলে ইন্টু 4, এটা বর্গমিটার, সমান 2, তাহলে 65 এবং 55 গুণ করতে হবে। 5 5 25, 5 হাতে 2, 5 6 30 হলো 32, 5 7 5 3 সমান 3 5 7 5 বর্গমিটার। তাহলে এই যে প্রথমে 4200 বর্গমিটার বেরিয়েছিল সমগ্র মাঠের ক্ষেত্রফল, সমগ্র মাঠ থেকে এই 4টে খণ্ড বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো, বা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান, রাস্তার ক্ষেত্রফল সমান 4200 - 3575 বর্গমিটার। তো 4200 আর 3575, এখানে 5 হাতে 1 8, 2 হাতে 1 6 6, তাহলে সমান 625 বর্গমিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল। 5 দাগে আছে এবিসি একটি ত্রিভুজ আঁকো, এবি সমান 5.5 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার এবং সিএ সমান 6 সেন্টিমিটার। 5-এর 1, তো যে বাহুর মাপগুলো আছে 5.5, 5 এবং 6, তাহলে প্রথম 5.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিলাম, তারপরে 5 সেন্টিমিটার, তারপরে নেব 6 সেন্টিমিটার। এটা 5.5 সেমি, এটা অনলি 5 সেমি, এটা 6 সেন্টিমিটার। তো এবি সমান 5.5, তারপরে বিসি সমান 5, আর সিএ সমান এটা 6।
তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। আঁকার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা, তাহলে এখানে যে কোনো মাপের একটা সরলরেখা প্রথম নিয়ে নিতে হবে। যেহেতু আমি ত্রিভুজ আঁকছি, তো যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম প্রথমে। এটা অবশ্যই 6 সেন্টিমিটার অপেক্ষা বড় হবে। এর নাম দিলাম bx। এখন এটা b, এখানে c হবে, এখানে কোথাও একটা a হবে, তাহলে bc এর মাপ নেব। এখানে bc 5 সেন্টিমিটার আছে। bx থেকে bc অংশ কেটে নিলাম। এটা হলো bc। তারপরে এটা এখানে কোথাও একটা a আছে, ab, তাহলে ab মাপ নিয়ে b বিন্দুতে বসিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে ac বা ca, তাহলে ca মাপ নিতে হবে। ca মাপ নিয়ে এই c বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ নিতে হবে, যেটা কিনা a। এখন a বিন্দুর সাথে c বিন্দু যুক্ত করব। তারপরে a বিন্দুর সাথে b বিন্দু যুক্ত করব। তাহলে ABC ত্রিভুজ পেলাম। 5-এর 1-এর অথবাতে আছে ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো, যার কোণ ABC সমান 90 ডিগ্রি এবং AB সমান 7 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা এরকম হবে, ABC, কোণ ABC এটা 90 ডিগ্রি আর AB সমান 7 সেন্টিমিটার, তাহলে এটাও 7 সেন্টিমিটার হবে। তাহলে প্রথমে এটা 5-এর 1 অথবা, তাহলে প্রথমে 7 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। এটা হলো 7 সেন্টিমিটার AB। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। তাহলে সরল রেখা নিলাম, আর এখানে যেহেতু বি বিন্দু থাকবে ABC, এখানে বি নাম দিলাম, এখানে এক্স নাম দিলাম। এবার বি বিন্দুতে একটা সমকোণ আঁকতে হবে বা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, যেহেতু আমি সমকোণী ত্রিভুজ আঁকছি। সো যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ, তারপরে আবার আবার একটা বৃত্তচাপ এখানে, আর এইভাবে এঁকে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই সমকোণ হচ্ছে। তাহলে এটা হয়ে গেল সমকোণ। এবার 7 সেন্টিমিটার মাপ নেব। 7 সেন্টিমিটার মাপ নিলাম। মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে কাটলাম, আর বি বিন্দুতে বসিয়ে ডান দিকে কাটলাম। তাহলে এর নাম দেব এ, এর নাম দেব সি, আর এই প্রান্তের নাম দেব ওয়াই। এখন এ বি সি 3টে বিন্দু পেয়েছি, সুতরাং এ বিন্দু এবং সি বিন্দু পরপর যুক্ত করতে হবে। যোগ করলে ABC ত্রিভুজ পাবো, যেটা কিনা একটা সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটা 7 সেন্টিমিটার আর এই বাহুটা 7 সেন্টিমিটার। যেহেতু সমদ্বিবাহু বলা আছে, সেই জন্য দুটি বাহুই 7 সেন্টিমিটার মাপে নিয়েছি। এরপরে বি, এই 5-এর 2, XYZ একটি ত্রিভুজ আঁকো, যার YZ 6.5 সেন্টিমিটার, XYZ 65 ডিগ্রি আর XZY এটা ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি। প্রতিটি ক্ষেত্রে কেবল অঙ্কন চিহ্ন দেবে। তাহলে XYZ একটা ত্রিভুজ, XYZ ত্রিভুজ আঁকতে হবে। তার মধ্যে বলা আছে যে YZ সমান 6.5, YZ এটা 6.5 সেন্টিমিটার। তারপরে কোণ XYZ এটা 65 ডিগ্রি, এটা 65 ডিগ্রি। আর কোণ XZY অর্থাৎ এই কোণটা, এটা বলা আছে 55 ডিগ্রি। এখন ত্রিভুজটা আঁকতে হবে। তো এখানে সবার আগে 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখা অংশ নিয়ে নিতে হবে। এটা 6.5 এই পর্যন্ত,
এটা একটা সরলরেখা নিয়ে নিলাম। তারপর 65 ডিগ্রি এবং 55 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো এখানে আঁকবো 65 ডিগ্রি, এখানে আঁকবো 55 ডিগ্রি। এটা স্কেলের সাহায্যে আঁকা যায়, কম্পাসের সাহায্যে আঁকা যাবে না, তাহলে চাঁদার সাহায্যে আঁকতে হবে। তাহলে এই কেন্দ্রের সাথে কেন্দ্র এবং এই সরলরেখার সাথে সরলরেখা মিলিয়ে বসাতে হবে। মিলিয়ে বসালে 10, 20, 30, 40, 50, 60, এখানে এটা হলো 65। তাহলে 65 ডিগ্রি কোণ, আর এখানে 55 ডিগ্রি কোণ। 10, 20, 30, 40, 50, 50 আর এখানে 5, এই 55। তাহলে কোণ দুটো এঁকে রাখলাম। 65 ডিগ্রি, এটা হলো 55 ডিগ্রি, আর 65 ডিগ্রি কোণটা আছে XYZ, XYZ, আর 55 ডিগ্রি কোণটা আছে XZY। এটা এখন ত্রিভুজটা আঁকতে হবে। সুতরাং যে কোনো মাপের একটা সরলরেখা এখানে নিয়ে নিতে হবে। এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিলাম, নাম দিলাম Y, এখানে A, YA নাম দিলাম। এরপরে এখানে দেখো YZ আছে 6.5, তাহলে 6.5 মাপের, এটা 6.5 সেমি, এটা নাম YZ। তো YZ এর মাপ নিয়ে YA থেকে এই YZ কেটে নেওয়া হলো, এটা হলো YZ। এখন এই Y বিন্দুতে 65 ডিগ্রি কোণ, Z বিন্দুতে 55 ডিগ্রি কোণ। তাহলে 65 ডিগ্রি কোণ এটা ছিল। তো এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম, এই একই বৃত্তচাপ এখানে আঁকবো। তারপরে এখান থেকে এই যে চাপ, এই চাপটার দৈর্ঘ্য নিলাম, নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিলাম। এরপরে যুক্ত করব এর সাথে। তাহলে এ, এখানে বি নাম দিয়েছি। এরপরে জেড বিন্দুতে 55 ডিগ্রি কোণ আঁকতে হবে। তার জন্য এখানে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। এই মাপটা নিয়ে এটা সি নাম দিলাম, আর এখানে নাম দিলাম এক্স। তাহলে XYZ ত্রিভুজটা তৈরি হয়ে গেল, যার এই কোণটা হলো 65 ডিগ্রি, এটা হলো 55 ডিগ্রি, এটা হলো 6.5 সেন্টিমিটার। 6 আছে নিচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলি স্তম্ভলেখ তৈরি করো। তো পর্বতশৃঙ্গের নাম আর উচ্চতা। তো এটা দেখো, এটা 194, তোমাদের টেক্সট বইতে 194 পৃষ্ঠা 2 এর দাগটা, 194 পৃষ্ঠা 2 এর দাগ। এখানে পর্বতশৃঙ্গের নাম, উচ্চতা, গডিনেস্টিন, কৈলাস, নন্দা দেবী আর অন্নপূর্ণা। তো এখানে তাই আছে গডিনেস্টিন, কৈলাস, নন্দা দেবী, অন্নপূর্ণা। তো এটা ওই অঙ্কের মতো। তো টেক্সট বই সলভ করার যে ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও দেখলে তোমরা এটা করতে পারবে, আর তার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। এরপরেরটা দেখো, এরপরেরটা আছে আমাদের স্কুলে নাচ, গান, আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার একটি অনুষ্ঠান হবে। নবম ও দশম শ্রেণী অংশগ্রহণকারী ছাত্রদের একটি তালিকা দেওয়া হলো। ওই 2 শ্রেণীর ছাত্রদের কোন বিষয়ে বিশেষ আগ্রহ তা স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে নবম শ্রেণীর ছাত্রের সংখ্যা, দশম শ্রেণীর ছাত্রের সংখ্যা, নাচ, গান, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা। এটা কিন্তু 192 পৃষ্ঠা 3 দাগে সলভ করা আছে। এই যে 192 পৃষ্ঠা 3 দাগে সলভ করা আছে। এখানে তাই ষষ্ঠ শ্রেণীর এখানে
আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে, এটা নবম শ্রেণী আর দশম শ্রেণী, আর এখানে আছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী, অর্থাৎ এটা হবে নবম, এটা হবে দশম। সেই অনুযায়ী ঠিক এর মতো করে অঙ্কটা করলেই তোমরা এইরকম একটা ছবি পাবে। তো যাই হোক, এটা এখান থেকে করে নিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।